তো ভাইয়েরা চলে এলাম আজকের পদার্থবিজ্ঞান আরেকটা ক্লাস নেওয়ার জন্য। কেউ নাই, তো শুরু করি ভাই। আমরা এই ক্লাসটা 2 দিন আগে নেওয়ার কথা ছিল, তো ফার্স্ট দিন নিতে পারি নাই, আর সেকেন্ড দিন আমার বাড়িতে কারেন্ট ছিল না ভাইয়েরা। তো শুরু করি ভাই, আর দেরি না করি। এটা আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 7ম অধ্যায়। তো আজকে শেষ করবো এই ক্লাসটা, বেশি কঠিন কিছু নাই, শুরু করি। প্রথমে আমরা পীড়ন বিকৃতি ও গুণাঙ্ক সম্পর্কে জানব। পীড়ন বিকৃতি ও গুণাঙ্ক। তো পীড়ন কি, বিকৃতি কি? আচ্ছা, কোনো বস্তুতে যদি আমি চাপ দিই, হ্যাঁ, মনে করো একটা বোতলে চাপ দিলাম, তাহলে আমরা চাপ প্রয়োগ করলাম। এই চাপটা হলো পীড়ন, মানে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলটা হলো পীড়ন। আমরা পীড়নের সাথে চাপের তুলনা করতে পারি, যেহেতু একই সূত্র, বুঝছো? পীড়নও যা চাপও তা। তো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই হলো পীড়ন। লম্বভাবে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে, ঠিক আছে? এটা হলো পীড়ন। আর বিকৃতি কি? আমি কোনো বোতল যদি চাপ দিই, হ্যাঁ, তাহলে বোতলের আকৃতি পরিবর্তন হবে। এই আকৃতির পরিবর্তনটাই হলো বিকৃতি। তাহলে বুঝছো ভাইয়ারা? তো বিকৃতি বিভিন্ন রকম হইতে পারে, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি। তো আমাদের দৈর্ঘ্য বিকৃতিটা কি? দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে, মনে করো কোনো তার, কোনো তার আমি টান দিলাম, হ্যাঁ, এটা মনে করো একটা তারটার আমি টান দিলাম, হ্যাঁ, এই যে তারটা একটু লম্বা হইলো, এটা হলো দৈর্ঘ্য বিকৃতি, বুঝছো? তার যদি টান দিই, তাহলে দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধিটা হইলো ওইটুক বৃদ্ধিটা হইলো ওইটুক বিকৃতি, ঠিক আছে? আর আয়তন বিকৃতি কি? আয়তন বিকৃতি হচ্ছে ওই যে বোতল বা সিলিন্ডার, কোনো একটা সিলিন্ডার ধরো, কোনো একটা সিলিন্ডার আমি চ্যাপটা করে দিলাম, হ্যাঁ, চাপ দিয়ে চ্যাপটা করে দিলাম, তাহলে এই আয়তনটার বিকৃতি হলো। আগে একরকম আয়তন ছিল, এখন আরেক রকম আয়তন হয়ে গেছে, তাহলে এটা হলো আয়তন বিকৃতি। আমরা পীড়ন লিখতে পারি F/A, আর বিকৃতি লিখতে পারি ছোট এল বাই বড় এল। মানে কি? মানে ছোট এল বাই বড় এল মানে এটা যেটুক বিকৃতি হয়েছে, মানে যেটুক মানে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। এই ছোট এল কি? দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যেটুক দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, আর এটা আদি দৈর্ঘ্য, ঠিক আছে? একইভাবে ছোট ভিটা কি? যেটুক আয়তনের পরিবর্তন, হয়েছে, আর এটা কি? আদি আয়তন, ঠিক আছে ভাইয়েরা? তো আমরা দৈর্ঘ্য বিকৃতি বুঝলাম, আয়তন বিকৃতি বুঝলাম। আচ্ছা, কৃন্তন বিকৃতি কি? আমরা দৈর্ঘ্য বিকৃতি বুঝছি, আয়তন বিকৃতি বুঝছি, কৃন্তন বিকৃতি কি? আচ্ছা ভাইয়েরা, মনে করো এটা একটা বই, ঠিক আছে? এই বইটারে আমি মানে উপর বরাবর, হ্যাঁ, এই উপরের পৃষ্ঠ বরাবর আমি ধাক্কা দিলাম, তাহলে কি বইটা একটু বাঁকা হয়ে যাবে না? এইটুক বাদ দিলাম, হ্যাঁ, বইটা বাঁকা হয়ে গেল না? আগে কি ছিল? আগে এরকম একটা ছিল, তো বাঁকা হয়ে গেছে এইটুক, মানে উপর বরাবর আমি ধাক্কা দিলাম, তো এইভাবে বাঁকা হয়ে গেছে। মানে এই বরাবর আমি বল প্রয়োগ করছি, ঠিক আছে? এই বরাবর আমি বল প্রয়োগ করছি, তো এটা একটু বাঁকা হয়ে গেছে। তো এই যেটুক বাঁকা হয়েছে, এই কোনটুকরে আমরা বলবো কৃন্তন বিকৃতি, ঠিক আছে? এইটুক পরিমাণ, মানে আগে যেটুক ছিল, যেটুক বাঁকা হয়েছে, ওইটুকের মধ্যবর্তী যে কোণটা, ওইটুক হলো কৃন্তন বিকৃতি। এটা আমরা রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে? কৃন্তন বিকৃতিতে এই ডি বাই বড় ডি লেখা যায়। দেখো, ছোট ডি বাই বড় ডি লেখা যায়। ছোট ডিটা কি? ছোট ডিটা হলো এটা, আর বড় ডিটা হলো এইটা, লম্ববায়ু ভূমি, ঠিক আছে? তারপরে ইয়ংয়ের গুণাঙ্ক কি? ইয়ংয়ের গুণাঙ্ক হইলো, আমরা কেমনে বের করব? পীড়ন বাই বিকৃতির অনুপাত দিয়ে। আমরা ইয়ংয়ের গুণাঙ্ক লিখতে পারি, ঠিক আছে? পীড়ন বাই বিকৃতিতে কেমনে লিখতে পারি, ঠিক আছে? আমি দেখবো কেমনে লিখতে পারি। পীড়ন বাই বিকৃতি, পীড়ন সমান আমরা কি লিখতে পারি?
এটা হলো ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক আমরা পীড়ন বাই বিকৃতি লিখতে পারি, ঠিক আছে? পীড়ন বাই বিকৃতি লিখতে পারি। পীড়ন সমান সমান কি এফ বাই এ, আর বিকৃতি সমান সমান কি বিকৃতি সমান কি লেখা যায় বিকৃতি সমান আমরা আয়তন বিকৃতি লিখবো না দৈর্ঘ্য বিকৃতি? ধরো আমি দৈর্ঘ্য বিকৃতি লিখলাম, তো দৈর্ঘ্য বিকৃতিটা কি ছোট এল বাই বড় এল, ঠিক আছে? তো এটা করলে আসে হইল এফ বাই এ, আর এই এলটা উল্টাই যাবে, তাহলে এফ বাই এ এল বাই ছোট এল, ঠিক আছে? তো এটা আমরা লিখতে পারি, এই দেখো ভাইরা, ওয়াই ইজ ইকুয়াল টু মানে ইয়ংয়ের গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতিতে আমরা এটা লিখতে পারি, এই সূত্র। এটা আমাদের ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র, ঠিক আছে? তো এই জায়গায় দেখো ভাইয়ারা, এই এফটারে এম জি লিখছে, এলটারে এল রেখে দিছে, এটারে লিখছে হইলো যদি বৃত্তাকার তারের কথা বলে তাহলে আমাদের এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা হলো পাই আর স্কোয়ার। আমরা বৃত্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন নির্ণয় করবো? পাই আর স্কোয়ার। তো এইটারে পাই আর স্কোয়ার লিখছে, এলটারে এল রেখে দিছে, ঠিক আছে? নর্মাল প্রসেস। এবার আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কি? আমরা যেভাবে দেখছি দৈর্ঘ্য বিকৃতি, মানে আমরা দৈর্ঘ্য বিকৃতি দেখছি, আয়তন বিকৃতি দেখছি, ওইভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? ইয়ংয়ের গুণাঙ্ক আয়তনের ক্ষেত্রে কেমনে হবে ওইটা এখানে বোঝানো হয়েছে। এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক দেখছি, এখন আয়তনের ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্করে এই বি দ্বারা প্রকাশ করা হয়। ইয়ংয়ের গুণাঙ্কটা আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে ওয়াই দিয়ে দেখি, এটা আয়তন গুণাঙ্ক, এটা ইয়ংয়ের গুণাঙ্ক না, কিন্তু ইয়ংয়ের গুণাঙ্কর মতোই, খালি আয়তন দিয়ে লেখা হয়, ঠিক আছে? আয়তন দিয়ে আমরা হিসাব করি, এখানে এটা আয়তন গুণাঙ্ক, এটারে বি দিয়ে প্রকাশ করে, বি দ্বারা প্রকাশ করে এটারে। তো আমরা দেখবো এটা কেমনে হলো, ঠিক আছে? আমাদের এটা পি, পি মানে কি চাপ, এখানে পি মানে প্রেশার, পি মানে কি এফ বাই এ। এটা কেমনে লিখছে? আগের মতোই, বি ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন কি এফ বাই এ, আর বিকৃতি কি বিকৃতি হলো আয়তন বিকৃতি ছোট ভি বাই বড় ভি। হ্যাঁ, এটাতে কেমনে লিখবো? এফ বাই এর কি লেখা যায়? এফ বাই এ মানে চাপ, প্রেশার, পি, ঠিক আছে? আর ছোটো ভি বাই বড় ভি মানে উল্টাই যাবে, এই ভিটা নিচে থাকবে ছোটো ভি, আর বড় ভিটা উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো বি ইজ ইকুয়াল টু পি ভি বাই ছোটো ভি, ঠিক আছে? এই যে বি ইজ ইকুয়াল টু পি ভি বাই ছোটো ভি, ঠিক আছে? এটা আদি আয়তন, এটা মানে ওই যেটুক বিকৃতি হয়েছে আয়তনের ওইটুক আয়তন, ঠিক আছে? তারপরে সংনম্যতা কি? মনে রাখবা, আয়তন বিকৃতির বিপরীত রাশিকে সংনম্যতা বলে। আয়তন বিকৃতির বিপরীত রাশিকে সংনম্যতা বলে, ঠিক আছে? ক্লিন্টন গুণাঙ্ক, মানে আমি ক্লিন্টন বিকৃতি দেখছি, ক্লিন্টন গুণাঙ্ক কি? ওই ক্লিন্টন গুণাঙ্ক হইলো ওই ক্লিন্টন বিকৃতির ক্ষেত্রে ক্লিন্টন গুণাঙ্ক লেখা লাগে। আমরা ইয়ংয়ের গুণাঙ্ক পড়ছি দৈর্ঘ্যের ক্ষেত্রে, আয়তন গুণাঙ্ক পড়ছি, এখন ক্লিন্টন গুণাঙ্ক তো পড়তে হবে। ওই ক্লিন্টন বিকৃতিটারে আমরা ক্লিন্টন গুণাঙ্ক লিখি, ক্লিন্টন গুণাঙ্করে আমরা এটা দিয়ে প্রকাশ করি, ইটা, ঠিক আছে? ইটা ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন কি এফ বাই এ, আর এই ক্ষেত্রে বিকৃতি কী হয়? থিটা হয়। ক্লিন্টন বিকৃতি থিটার মাধ্যমে প্রকাশ করি, মানে থিটা দিয়ে আমরা হিসাব করি, এটা রেডিয়ানে লিখতে হয়। তো আমাদের কী হবে এখানে? এফ বাই এ, এই থিটাটা এই এর সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা উল্টাই যাবে, এর নিচে এক আছে, এটা উল্টাই যাবে, একটা এফের সাথে যাবে, থিটাটা এর সাথে। তো এফ বাই এ থিটা, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু, এই দেখো, এটা ইজ ইকুয়াল টু এফ বাই এ থিটা, ঠিক আছে? এটা আমাদের সূত্র। তো সঞ্চিত শক্তির সূত্র কি? সঞ্চিত শক্তি মানে আমাদের কৃতকাজ। আমরা আগের অধ্যায়গুলাই পড়ছি, সঞ্চিত শক্তি মানে কৃতকাজ, সঞ্চিত শক্তি মানে কৃতকাজ। তো কৃতকাজটা আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি, ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ এফ এল, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে সূত্র। এটা যেটুকু বিকৃতি হয়েছে, এখানে যেটুকু বল প্রয়োগ করা হয়েছে, হাফটা গুণ হয় ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ এফ এল, এটা সূত্র মনে রাখবো, ঠিক আছে? তো তারপরে যদি একক আয়তনে সঞ্চিত শক্তির কথা বলা হয় তখন কেমনে কী করবা? যদি একক আয়তনে সঞ্চিত শক্তির কথা বলা হয় তখন হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি গুণ করতে হয়, হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি করতে হয়, ঠিক আছে? হাফ ইন্টু পীড়ন মানে এফ বাই এ, বিকৃতি মানে কি ছোটো এল বাই বড় এল, ঠিক আছে? তখন এই হিসাবটা করতে হয়, ঠিক আছে? তো এই ছিল আমাদের সূত্রগুলো। এখন আমরা ম্যাথ দেখব। ম্যাথ দেখলে আমরা ক্লিয়ার হবো কেমনি কি। তারপরে আমাদের ম্যাথ দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
ঠিক আছে। তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার জন্য 2 × 10⁶ নিউটন বল প্রয়োগ করা হলে তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে? বুঝতে পারছো কি বলছে? একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমাদের এ দেওয়া আছে, এখানে এর মান দেওয়া আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। তারপরে তারের দৈর্ঘ্য বিকৃতি 10%, মানে তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, মানে বিকৃতি 10%, ঠিক আছে। বিকৃতি 10% মানে কি? বিকৃতি 10% মানে কি? L/L = 0.1, ঠিক আছে। ছোটো L বাই বড় L = ছোটো L বাই বড় L = 0.1। কেমনে হলো? ছোটো এলটা 10 আর বড় এলটা 100, ঠিক আছে। 10/100 কত হয়? 0.1, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে? বৃদ্ধি করার জন্য এত নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে আমাদের এই এফ এর মানও দেওয়া আছে, হ্যাঁ। তো আমাদের সবগুলো মানই তো দেওয়া আছে। আমাদের কি বলছে এখানে? ইয়ংয়ের গুণাঙ্ক কত? ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে হবে। তো আমাদের সূত্র কি ইয়ংয়ের গুণাঙ্ক বের করার? y = পীড়ন/বিকৃতি F/A, বিকৃতি কত? L/L, ছোটো L বাই বড় L, হ্যাঁ। তো আমাদের এফ এর মান আমি জানি কত। এফ এর মান, এই যে এফ এর মান এখানে প্রশ্নে দেওয়া আছে, এফ এর মান 2 × 10⁶, আর এর মান কত? এর মান দেওয়া আছে দেখো 1 × 10⁻4 m²। তো আমি 10⁻4 m² লিখে দিছি, ঠিক আছে। 10⁻4 m²। তারপরে নিচে কী হবে? নিচে দেখো ভাইরা L/L, মানে ছোটো L বাই বড় L, মানে 0.1, 10% মানে 0.1, ঠিক আছে। তো 0.1 লিখলাম, ঠিক আছে। মানে অনুপাতটাই তো আমার চাইছে এখানে, বুঝছো? আমার এইখানে ছোটো L বাই বড় L যেই জিনিস, ওই 10% মানে একই জিনিস, মানে অনুপাতটা আমার 0.1ই হবে। 10% মানে আমার 0.1ই বোঝায় এখানে, ঠিক আছে। তো তারপরে এটা ক্যালকুলেশন করলে দেখো সবগুলো মান বসানো আছে। আমি এখন ইয়ংয়ের গুণাঙ্ক বের করব। কেমনে বের করব? এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হইল 2 × 10⁻11। এটা ক্যালকুলেশন করবা তোমরা নিজেরা, ক্যালকুলেশন করে দেখবা 2 × 10⁻11 আইসে মান। তো আমাদের এখানে কোনটা? এখানে মান কোনটা? এখানে দেখো 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2, এটা হলো আমাদের আসল মান, ঠিক আছে। এই হলো আমাদের অ্যান্সার। তো আমরা আরেকটা ম্যাথ দেখি, কি বলে দেখি। 1 স্কোয়ার মিলিমিটার, মানে 1 স্কোয়ার মিলিমিটার মানে কি? 1 মিলিমিটার স্কোয়ার। 1 স্কোয়ার মিলিমিটার মানে কি? 1 মিলিমিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত হবে? মানে পীড়ন কত হবে এখানে চাইছি। এখানে কি বলে? এখানে কি দেওয়া আছে? মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের এর মান দেওয়া আছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে এখানে? A = দেখো ভাইয়েরা এখানে 1, এখানে মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। তো মিলিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ার বানাতে হলে কি করতে হয়? মিলিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ার করতে হলে আমাদের 10⁻6 ভাগ দিতে হয়। কেন ভাগ দিতে হয়? তো মানে না, 10⁻6 গুণ দিতে হয় বা 10⁻6 ভাগ দিতে হয়। কেন ভাগ দিতে হয়? দেখো আমরা কি জানি? 1 মিলিমিটার সমান 10⁻3 মিটার, বা 1 মিটার = 1000 মিলিমিটার। তো আমাদের এখানে স্কোয়ারের কথা বলা হয়েছে, তো আমাদের গুণ দিতে হবে, মানে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। মানে 1000-রে স্কোয়ার করলে যা হয় তাই হবে আমাদের মানে ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমি কি করব? 1/10⁻6, মানে 1 এর সাথে 10⁻6 ভাগ দিব, তাহলে মিটার পাবো। তো এটা করলে কি হয়? 10⁻6, ঠিক আছে। সরি ভাইরা, মানে 10⁻6 ভাগ দিব, আমার হবে হলো 10⁻6 মিটার, ঠিক আছে। 10⁻6 মিটার হবে। তো আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাইলাম 10⁻6 মিটার। তারপরে কি বলছে? তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত হবে আমাদের? পীড়ন মানে কি? পীড়ন মানে কি বলছি? পীড়ন মানে চাপ বা বল। তো পীড়ন কেমনে বের করব? পীড়ন = F/A। আমাদের এফ এর মান দেখো 1 নিউটন দেওয়া আছে, 1 নিউটন।
এর মান কত 10⁻6 দেওয়া আছে, তো আমাদের এটা করলে হলো 10⁻6। তো ভাইরা যে এখানে একটু ভুল হয়েছে, এখানে 10⁻6 হবে, 10⁻6 হবে। দেখো এটা হলো আমাদের অ্যান্সার, 10⁻6 নিউটন মিটার ইনভার্স 2। ঠিক আছে, নিউটন মিটার ইনভার্স 2, এটা হলো আমাদের চাপের একক বা পীড়নের একক। তো আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে কী বলছে, যদি পি পীড়ন এবং কোনো তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই কোনো তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক হয়, তবে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? মানে সঞ্চিত শক্তি কী হবে, এটা বের করতে হবে। তো ভাইয়ারা দেখো, এখানে পি আর ওয়াই দিয়ে আমাদের বের করতে হবে, অন্য কোনো রাশি দেওয়া নেই, মানে অন্য কোনো মান টান কিছুই দেওয়া নেই। ঠিক আছে, তো আমরা মানে কী চাইছে, আয়তন সঞ্চিত শক্তি কত, প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে। তো আমরা সূত্র কি জানি, সঞ্চিত শক্তির সূত্র হলো, একটু আগে দেখছি, দেখো সঞ্চিত শক্তির সূত্র, সঞ্চিত শক্তির সূত্র কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো সঞ্চিত শক্তির সূত্র কি, সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো আমাদের পীড়ন কি, পীড়ন দেওয়া আছে, দেখো পীড়ন দেওয়া আছে পি, হাফ ইন্টু পি। বিকৃতি কি, বিকৃতি দেওয়া না, বিকৃতি বের করতে হবে। আচ্ছা আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু, সরি ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, পীড়নের জায়গায় পি দেওয়া আছে, পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, তো পীড়ন আমার পি দেওয়া আছে, তো আমাদের বিকৃতি কী হবে, বিকৃতি ইজ ইকুয়াল টু পি বাই ইয়ংয়ের গুণাঙ্ক। ঠিক আছে, ইয়ংয়ের গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। তো আমাদের পীড়ন পি দেওয়া আছে, হ্যাঁ, তো বিকৃতি বের করতে হবে। বিকৃতি কত, বিকৃতি ইজ ইকুয়াল টু পি বাই ওয়াই, বিকৃতি ইজ ইকুয়াল টু পি বাই ওয়াই লিখলাম, বিকৃতি ইজ ইকুয়াল টু পি বাই ওয়াই লিখে দিলাম। তো তারপরে আমাদের এটা করলে হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, কী লেখা যায়, হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, পি স্কোয়ার বাই 2y। দেখো পি স্কোয়ার বাই 2y, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝছো ভাইরা, আমাদের সঞ্চিত শক্তির সূত্রটা মনে রাখলে আমরা এটা বের করতে পারবো। সঞ্চিত শক্তির সূত্র কি, হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি, আর ইয়ংয়ের গুণাঙ্ক আমরা আগে অনেকবার দেখছি, পীড়ন বাই বিকৃতি। তো এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, রিটেন ম্যাথ। ঠিক আছে, কী বলতেছে এখানে এখানে কি বলছে, ফোকাস করতেছে না। একটি গ্যাসের আয়তন গুণাঙ্ক 6 × 10⁻10³ ঠিক আছে, কী হলো আবার এত ফোকাস করি। ঠিক আছে, একটি গ্যাসের আয়তন গুণাঙ্ক 6 × 10³ নিউটন মিটার ইনভার্স 2। গ্যাসের আয়তন 10% কমাতে হলে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে? কেমনে করবো এটা, কি বলছে আরেকবার দেখি। একটা গ্যাসের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আয়তন গুণাঙ্ক মানে কি দেওয়া আছে, একটা গ্যাসের আয়তন গুণাঙ্ক মানে বি দেওয়া আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, আয়তন 10% কমাতে। আচ্ছা ভাইরা, আমাদের এখানে কমুক বা বাড়ুক এটা আমাদের দেখার দরকার নেই, আমাদের পরিবর্তনটা দেখতে হবে শুধু। 10% কমুক বা 10% বাড়ুক আমাদের আসে যায় না কিছু, বুঝছো। আমাদের যেটুকু পরিবর্তন হয়েছে ওইটুকু নিয়ে আমাদের হিসাব করতে হবে। 10% কমানো মানে কি বোঝায়, 10% মানে ছোটো ভি বাই বড়ো ভি, মানে ছোটো ভি বাই বড়ো ভি, মানে যেটুকু পরিবর্তন হয়েছে, যেটুকু আয়তন পরিবর্তন হয়েছে আর আদি আয়তন। ঠিক আছে, পরিবর্তিত আয়তন বাই আদি আয়তন, এটার অনুপাত তাহলে 0.1। 10% মানে কি 0.1। ঠিক আছে, 20% মানে 0.2 হইতো, মানে আমরা 10/100 হিসাব করব। ঠিক আছে, 10% মানে 10/100। ঠিক আছে, তাহলে এটা আমাদের ছোটো ভি আর এটা আমাদের বড় ভি। ঠিক আছে, এটা করলে 0.1 আসে। তো আমাদের আয়তনের পরিবর্তনটা বুঝতে পারছি। ঠিক আছে, মানে আয়তনের ছোটো ভি বড় ভিটা হিসাব করছি, বিকৃতিটা হিসাব করছি, আসলে এটা বিকৃতি হিসাব করছি। আমাদের গুণাঙ্ক দেওয়া আছে, গুণাঙ্ক হিসাব করছি, বিকৃতিটাও হিসাব করছি। আমাদের চাপের হিসাব করতে হবে। চাপ মানে কি, পীড়ন।
পীড়নটা হিসাব করতে হবে। আমাদের সূত্র কি, নর্মাল সূত্র, দেখো ডি ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি, এফ বাই এ, ঠিক আছে, মানে চাপ, পীড়ন আর চাপ একই জিনিস, এফ বাই এ। বি ইজ ইকুয়াল টু এফ বাই এ বাই কত, নিচে উপরে পীড়ন বাই বিকৃতি। বিকৃতি কত, বিকৃতি মানে ছোট ভি বাই বড় ভি। তো এখন উপরে কি লিখবো, উপরে পুরোটার আমি পি লিখবো আমাদের, কারণ পীড়ন চাইছে, পুরোটার এফ বাই ইজ ইকুয়াল টু পি লেখা যায়। তো আমাদের ভি কত, ছোটো ভি বাই বড়ো ভি ইজ ইকুয়াল টু আমরা কী বের করছি, 0.1 বের করছি, ঠিক আছে। আমাদের বি এর মান তো আগে দেওয়া ছিল, তো আমি এটা ক্যালকুলেশন করলে আমাদের পি বের করতে হবে। হ্যাঁ, তো আমি পিটার এই পাশে রেখে, তো আমি বি ইন্টু 0.1 বের করবো। বি এর মান কত, আমার বি এর মান দেওয়া আছে কত, বি এর মান দেখো এটা দেওয়া আছে 6 ইন্টু 10 কিউব ইন্টু 0.1। তো কত হয় আমার এখানে, হইল 6 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে। তো এটা করলে আমার এটা কত হয়, ওটা এককটা কি, নিউটন মিটার ইনভার্স টু, চাপের একক, ঠিক আছে। এই হলো আমাদের অ্যান্সার। তো দেখো ভাইয়ারা সব কিছুই দেওয়া আছে, শুধু এই চাপটুক বের করতে হবে। তো আমি চাপটুক বের করছি, কত চাপ দিতে হবে, এই চাপটুক আমি বের করে ফেলছি। ওকে, তারপরের টপিক যাই। তারপরের টপিক হচ্ছে পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত কী জিনিস? তো ভাইয়ারা এটা খুব ভয়ানক জিনিস ভাইয়ারা, ওইরকম কিছু না ভাইয়ারা, শুরু করি, দেখি পয়জনের অনুপাত কী। দেখো পয়জনের অনুপাতটি সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা, পয়জনের অনুপাতটি সিগমা দিয়ে প্রকাশ করি, এই জিনিসটাকে সিগমা বলি। তো পয়জনের অনুপাত কী জিনিস, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা ভাইরা, মনে করো এটা একটা তার, এটা একটা তার, ঠিক আছে। আচ্ছা ধরো এটা একটা তার, হ্যাঁ, ওইটুক বাদ দিলাম, এটুক বাদ, হ্যাঁ, এটা হলো, এটা তার, ঠিক আছে। এই তারটারে আমি টান দিলাম, টান দিয়ে বড় করলাম, লম্বা করলাম, আরও লম্বা করলাম, ঠিক আছে। এই তারটারে আমি টান দিয়ে বড় করলাম, প্রথমে এরকম ছিল, টান দিয়ে এরকম বড় করে ফেললাম, ঠিক আছে। তো দেখো ভাইয়ারা, এখানে দেখো, এখানে তারটা আগে ছোট ছিল, মোটা ছিল, হ্যাঁ, কিন্তু এখন দেখো লম্বা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, হ্যাঁ। তোমার দেখো পার্শ্ব বিকৃতি ঘটছে, মানে ব্যাসার্ধের পরিবর্তন ঘটছে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন ঘটছে। আগে একটু মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে, হ্যাঁ। পার্শ্ব বিকৃতি, দেখো দৈর্ঘ্য বিকৃতিও ঘটছে। পার্শ্ব বিকৃতি মানে এই ক্ষেত্রফলটা কমে গেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে, কিন্তু দৈর্ঘ্য বেড়ে গেছে। তো এইটাই, এই অনুপাতটাই, এই পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো আমাদের ডিএল মানে দৈর্ঘ্য বিকৃতি, না সরি পার্শ্ব বিকৃতি, আর এটা দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। পার্শ্ব বিকৃতি মানে এই যে এই পরিবর্তনটা বুঝতে, ঠিক আছে। আগে এত ছিল ব্যাস, এখন ব্যাস কমে এইটুকু হয়েছে। তো এটা পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাই আমাদের পয়জনের অনুপাত। পয়জনের অনুপাতে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা জিনিস মনে রাখবো, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, পয়জনের অনুপাতে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা -1 থেকে হাফের মধ্যে হয়, মানে -1 থেকে হাফের মধ্যে পয়জনের মানটা, পয়জনের অনুপাতের মান, সিগমার মানটা হয় হলো -1 থেকে হাফ, এটুকের মধ্যে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো একটা ম্যাথ দেখে ফেলি আমরা। আচ্ছা এখানে কি বলে, দেখো একটি তারের দৈর্ঘ্য 2 মিটার, ঠিক আছে। একটা তারের দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত, 5 মিলিমিটার, 5 মিলিমিটার, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তারটি 10% বৃদ্ধি পায়, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর আমি তারটারে টান দিছি, তো 10% দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, হ্যাঁ। তো পয়জনের অনুপাত 0.02 হলে তারের ব্যাস কতটুক হ্রাস পাবে, ঠিক আছে। আমার তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, আদি ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে, ঠিক আছে। তো তারপরে 1 মিনিট,
এক মিনিট ভাইরা থামো। ভাইয়ারা আমাদের কি ছিল অঙ্কে, ওটা কি বলছে, একটি তারের দৈর্ঘ্য 2 মিটার, আর ব্যাস 5 মিলিমিটার, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলাম, 10% বৃদ্ধি পাইল, পয়জনের অনুপাত দেওয়া আছে 0.02, তারপরে আমার কতটুকু মানে ব্যাস হ্রাস পাবে এটাই বলছে আমাদের। তো আমি কেমনে করবো এটা, আমাদের সূত্র কি, সূত্র হইল পয়জনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু ডিডি বাই এল এল, হ্যাঁ, মানে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি মানে কি আমাদের এই ব্যাসের অনুপাত, মানে ব্যাসের অনুপাত, আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি দৈর্ঘ্য যেটুকু বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে ওইটুকুর অনুপাত। তো আমার পার্শ্ব বিকৃতি কত, এখানে উপরে আমাদের কি বলছে, এখানে কতটুক হ্রাস পাইছে ওইটুকু তো বের করতে হবে, এই ডি এর মান তো কতটুক পরিবর্তন হয়েছে ওইটাই তো এই ডি এর মান। হ্যাঁ, তো এই ছোটো ডি বাই আমাদের আদি ব্যাস কত ছিল 5 মিলিমিটার, 5 লিখে দিলাম। তো এখানে কি বলছে, তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, তো আমাদের এই 2 মিটারের কোনো হিসাবে আসবে না, 2 মিটারটা আমাদের অনুপাতটা দেওয়া আছে 10% মানে কি 0.1, এল বাই এল মানে 0.1, এই 10%টা কি এল বাই এল, এল বাই এল, ছোটো এল বাই বড় এল মানে 10%, মানে কি 0.1, ঠিক আছে। তো 0.1 লিখে দিই, তারপরে কি আমাদের ইসের মান দেওয়া আছে, সিগমার মান দেওয়া আছে, মানে পয়জন অনুপাতের মান দেওয়া আছে 0.02 ইজ ইকুয়াল টু ডি বাই 5 বাই 0.1। তো এটা ক্যালকুলেশন করে আমি ডি এর মানটা বের করব। তো আমাদের ডি এর মানটা আসে এখানে, ক্যালকুলেশন করে ডি এর মানটা তোমরা বের করে নিও। তো আমি বের করছি, ডি এর মান হলো 0.01, ঠিক আছে ভাইয়া, ডি এর মানটা 0.01। তো এটা আমাদের অ্যান্সার। তো এখন আমরা দেখব প্রবাহী ও সান্দ্রতা, প্রবাহী ও সান্দ্রতা। তো ভাইরা সান্দ্র বল কি, সান্দ্র বল কি আছে, সান্দ্রতা কি তোমাদের বলি। দেখো ভাইরা, দেখো, আচ্ছা তোমরা পুকুর বা নদী দেখছো, অবশ্যই দেখছো। তো দেখবা পুকুরের উপরের দিকে পানির মানে বেগ অনেক বেশি থাকে। হ্যাঁ, পুকুরের উপরের পানির বেগ অনেক বেশি থাকে। হ্যাঁ, তার চেয়ে নিচে মানে তার নিচের স্তরের পানির বেগ আরেকটু কম থাকে, তার নিচের স্তরের পানির বেগ আরেকটু কম থাকে, একদম এরকম পানির বেগ একদম সবার নিচে দেখবে প্রায় শূন্যের কাছাকাছি থাকে, বেগটা অনেক অল্প, মানে অনেক আস্তে আস্তে যায় নিচের পানিটা, একদম জিরোর কাছাকাছি, মানে নাই বললেই চলে এরকম। তো দেখবা প্রতিটা স্টেপে বেগের পরিবর্তন হয়, পানির বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। এটা কি কারণে হয়, এটা সান্দ্র বলের কারণে হয়, ঠিক আছে, এটা সান্দ্র বলের কারণে হয়। এটা হলো দুইটা স্তরের একটা ঘর্ষণ থাকে, এই ঘর্ষণের কারণে এরকম হয়, বুঝছো ভাইরা। তো সান্দ্র বল শুধু কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে সান্দ্র বল থাকে না, তরল পদার্থের ক্ষেত্রে এটা খুব বেশি লক্ষ্য করা যায়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একদম নাই বললেই চলে, কিন্তু থাকে, ঠিক আছে। তো সান্দ্র বলতে এফ দিয়ে প্রকাশ করা হয়, আর ইটা ইজ ইকুয়াল টু সান্দ্রতার গুণাঙ্ক, ঠিক আছে। আর এটা হইলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এর দেখো এটা হলো একটা স্তর, এটা উপর দিয়ে আরেকটা স্তর। হ্যাঁ, এটা হলো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটারে আমি এ ধরি, ঠিক আছে। এর উপর দিয়ে যেটা যাবে, মানে এটা যেটুকুর উপর দিয়ে ঘেঁষে যাবে, হ্যাঁ, ওইটুকটা হলো এ, ওইটুকের ক্ষেত্রফল হলো এ। আমি কি বলছিলাম তোমাদের, মানে একটা স্তরের উপর দিয়ে আরেকটা স্তর মানে যাওয়ার সময় যে ঘর্ষণ বলটা অনুভব করে, এটা হলো সান্দ্র বল। ওকে, তো তারপরে আমাদের এই ডিভি বাই ডিওয়াইটা কি, এটা হইলো বিভিন্ন লেয়ারের বেগের পরিবর্তন। হ্যাঁ, এই লেয়ারের একটা বেগ থাকে, এই লেয়ারের একটা বেগ থাকে, একটা বেশি থাকে একটা কম থাকে, তো এই পরিবর্তনটা হইলো লেয়ারের বেগের পরিবর্তন, ঠিক আছে। তো এই সান্দ্রতা বল, সান্দ্র বলটা আমরা বুঝলাম কি। এখন সান্দ্রতা কি, দেখো ভাইরা, এই সান্দ্রতা হলো ইটা দিয়ে প্রকাশ করা হয়।
তো এই ইটাটারে আমরা এই পাশে রেখে বলটারে ওই পারে পাঠাই দিলাম, তো এরকম একটা আছে, এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। ইটাটারে শুধু এই পারে পাঠিয়ে দিলাম, একটারে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, তো এটা এরকম হয় এফ বাই এ ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, মনে রাখবা ডিভি বাই ডিওয়াই কি, ডিভি বাই ডিওয়াইটা কি, ডিভি বাই ডিওয়াইটা হচ্ছে লেয়ারের বেগের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা ভাইরা, তরলের সান্দ্রতার ক্ষেত্রে এই সূত্র ইউজ করা হয়। হ্যাঁ, তরলের সান্দ্রতার ক্ষেত্রে এই সূত্র ইউজ করা হয়। ঠিক আছে ভাইরা, দেখো ভাইরা এই জিনিস দেখো, তরলের সান্দ্রতা আর গ্যাসের সান্দ্রতা মানে দুইটা বিষয় আছে। তো তরলের সান্দ্রতার ক্ষেত্রে কী হয়, গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে কী হয়, এটা হলো তাপের সাথে একটা সম্পর্ক করা হয়েছে। এটা টি মানে টেম্পারেচার, এটারে টি রাখা হয়, তো তাপ এটা। তো এই তাপের সাথে সান্দ্রতার গুণাঙ্কের একটা সম্পর্ক আছে। তরলের ক্ষেত্রে হলো তাপ বাড়াইলে সান্দ্রতাঙ্ক মানে হ্রাস পাবে। ঠিক আছে, তাপ বাড়াইলে সান্দ্রতাঙ্ক হ্রাস পাবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ বাড়াবা সান্দ্রতাও বাড়বে। ঠিক আছে, তাপ বাড়াবা সান্দ্রতাও বাড়বে। দেখো এটা কেন হয়, এটা কি জন্য হয় তোমাদের বুঝাই, দেখবা। তুমি চিনির শিরা দেখছো, মানে ওই যে মিষ্টি বানায়, জিলাপি বানায়, ওই চিনির শিরা, ওই চিনির শিরাতে দেখবা মানে এমনি যখন ঠান্ডা থাকে তখন এটা অনেক ঘন ঘন থাকে, ঘন অবস্থায় থাকে, কিন্তু এটা যখন তাপ দেওয়া হয়, হ্যাঁ, ওটা অনেক পাতলা হয়ে যায়, তো এটার সান্দ্রতা কমে যায়। তো তাপ দিলে সান্দ্রতা এটার কমে যায়। তেমনই বায়বীয় ক্ষেত্রে মানে গ্যাসীয় মাধ্যমে মানে খেয়াল করবা, মানে গ্যাসে তাপ দিলে অণুগুলো আর বেশি ছোটাছুটি করে। হ্যাঁ, তো অণুগুলো ছোটাছুটি করার কারণে ওইটার ঘর্ষণ বলটা বেড়ে যায়। ঠিক আছে, তো ওইটার ঘর্ষণ বল বাড়ার কারণে ওইটার সান্দ্রতা বেড়ে যায়। ঠিক আছে, ওইটার সান্দ্রতা বেড়ে যায়। ঠিক আছে, তো তরলের ক্ষেত্রে আমরা সান্দ্রতা বুঝলাম, গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতার মানে তাপের সম্পর্কটা আমরা দেখলাম, তাপের সম্পর্কটা দেখলাম। ঠিক আছে, তারপরে ম্যাথ দেখি সান্দ্রতা নিয়ে। কি বলছে, 0.1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা হয়েছে। 0.1 মিলিমিটার আকাই দেখায় তোমাদের, এটা হলো আমার 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তর। তো এই যে এটা হলো 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটা স্তর। হ্যাঁ, এটা কি 2 মিলিমিটার, 2 মিলিমিটার মানে কি, 2 মিলিমিটার মানে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, 10 ইনভার্স 3 মিটার। ঠিক আছে, 2 মিলিমিটার মানে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো এত মিটারের এত ক্ষেত্রফল বিশিষ্ট 2 মিলিমিটার পুরো গ্লিসারিনের একটি স্তর। তো আমাদের এখানে কি বলছে, এত মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত 2 মিলিমিটার পুরো গ্লিসারিনের একটি স্তরের উপরে রাখা হয়েছে। ওই পাতটার ক্ষেত্রফলটা কি, এর উপরে একটা পাত রাখা হয়েছে। হ্যাঁ, এই পাতের ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা হলো 0.01 মিটার স্কোয়ার। হ্যাঁ, অনেক ছোট, তো ক্ষেত্রফল স্কোয়ার 0.01 মিটার স্কোয়ার লিখছি ওই ক্ষেত্রফলটা। তো এটা আমার কি, এটা হলো আমাদের এর মান দেওয়া আছে। ঠিক আছে, আর এটা কি আমাদের, এটা হইলো ওই গ্লিসারিনের ওই যেটুক পুরো ওইটুকটা হলো আমার এখানে ডিওয়াই। ঠিক আছে, তো তারপরে কি বলছে, পাতটি 0.05 মিটার স্কোয়ার বেগে চালনা করতে আমাদের বেগ দেওয়া আছে। দেখো এখানে ডিভি বেগ দেওয়া আছে 0.05 মিটার ms ইনভার্স 1। ঠিক আছে, বেগও দেওয়া আছে। তো আমাদের কি চাইছে, আর বলও দেওয়া আছে 0.4, যে এফ হলো 0.4 নিউটন। ঠিক আছে, এত আনুভূমিক বলের প্রয়োজন হইলে, মানে পাতটিকে এত বেগে চালনা করতে এত আনুভূমিক বল প্রয়োজন হইলে সান্দ্রতা গুণাঙ্কের মান কত,
তো আমরা সান্দ্রতা গুণাঙ্ক ইটার মান বের করবো। ইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কত, তোমাদের সূত্র কি, ইটা ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে ভাইরা, দেখো সবগুলো মান দেওয়া আছে। আমাদের ইটার মান কত, ইটার মানই তো বের করতে হবে সান্দ্রতার গুণাঙ্ক আমাদের। সরি ভাইরা, সূত্র ভুল লিখছি। তো আমাদের ইটা ইজ ইকুয়াল টু কি, ইটা ইজ ইকুয়াল টু এফ ডিওয়াই বাই এ ডিভি। হ্যাঁ, এফ ডিওয়াই বাই এ ডিভি। তো দেখো ভাই এখানে সবগুলো মান দেওয়া আছে, এফ দেওয়া আছে, এ দেওয়া আছে, ডিওয়াই দেওয়া আছে, ডিভি দেওয়া আছে। এখানে ডিওয়াইটা কি, ডিওয়াইটা হলো এই পুরো মানে কতটুক পুরো, হ্যাঁ, গ্লিসারিনের ওই স্তরটা। আর এটা কি, ডিভিটা কি, ডিভিটা হলো কত বেগে যাচ্ছে, ওই পুরোর উপর দিয়ে কত বেগে যাচ্ছে, এটা হলো ডিভি বাই ডিওয়াই। তো এখন আমি সবগুলো মান বসাই আস্তে আস্তে। এফ এর মান কত 0.4, ডিওয়াইয়ের মান কত, ডিওয়াইয়ের মান 2 × 10⁻³ তারপরে এর মান কত, এর মান হলো 0.01, আর এরপরে কি এর মান, ডিভি এর মান কত, ডিভি এর মান হলো 0.05। তো এটা ক্যালকুলেশন করলে মান আসে হইল 1.6 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। ঠিক আছে, এটা হলো সান্দ্রতা গুণাঙ্কের একক, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। তো ভাইরা এই জায়গায় একটা জানার বিষয় আছে। দেখো সান্দ্রতার গুণাঙ্কের এককটা কি, এটা হলো নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। ঠিক আছে, এটা হলো এসআই এককে। তো আমরা 1 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 এটারে কি লিখতে পারি, এটারে লিখতে পারি হলো 1 প্যাসকেল সেকেন্ড। হ্যাঁ, এটা হলো এসআই এককে, এটা হলো এসআই এককে, এগুলো হলো এসআই এককে। হ্যাঁ, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2, 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 প্যাসকেল সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। ঠিক আছে, এটা 1 প্যাসকেল সেকেন্ড। তো এটারে আমরা 10 পয়েস লিখতে পারি, POISE, এটারে আমরা 10 পয়েস লিখতে পারি। হ্যাঁ, তো 10 পয়েস দিয়েও লিখতে পারি। এই পয়েসটা কি, পয়েসটা হলো সিজিএস এককে লেখা হয়, সিজিএস এককে পয়েস লেখা হয়। তো বুঝছো ভাইরা, এটা হলো 1 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 রে 1 প্যাসকেল সেকেন্ড লেখা হয়, এটা এসআই এককে দুইটাই। আর এটারে 10 পয়েসও লেখা হয়। এই 10 পয়েসটা কি, সিজিএস এককে 10 পয়েস। ওকে ব্রো, বুঝছো? তো তারপরে কি, স্ট্রোকসের সূত্র, প্রান্তবেগ ও পৃষ্ঠটান। তো স্ট্রোকসের সূত্রটা কি, স্ট্রোকস নাম দেখুন, স্ট্রোকস। আচ্ছা, স্ট্রোকের সূত্রটা দেখো, এটা মুখস্থ সূত্র, এটা মুখস্থ রাখবা। এর প্রতিপাদন অনেক বড় টড়ো, দেখা যাবে না কিছু, এগুলা সময় নেই অত। তো F = 6 পাই NRV। এইখানে 6 কি পাই কি তো বুঝো, এখানে সরি এটা ইটা আর ভি। ঠিক আছে, তো এখানে ইটা কি আর কি ভি কি, এখানে ইটা হইল সান্দ্রতাঙ্ক, ইটাটা কি এখানে সান্দ্রতাঙ্ক ও সান্দ্রতার গুণাঙ্ক। ঠিক আছে, আরটা কি, আরটা হইল ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। আর ভিটা কি, ভিটা হইল প্রান্তবেগ। প্রান্তবেগ কি বুঝাচ্ছি আমার, প্রান্তবেগ, ভিটা হলো প্রান্তবেগ। তো এইখানে মনে রাখবো তোমরা, এই স্ট্রোকসের সূত্র শুধু গোলকের ক্ষেত্রে প্রযোজ্য, গোলকের ক্ষেত্রে স্ট্রোকসের সূত্র শুধু গোলকের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ দেখো ভাইরা, এখানে ব্যাসার্ধ গোলকের ক্ষেত্রেই তোমরা হিসাব করবা, কিন্তু এখানে সিলিন্ডারের কথাও বলা হয় নাই এই আমাদের বইয়ে। আমাদের স্ট্রোকসের সূত্র শুধু গোলকের ক্ষেত্রে বুঝে নিতে হবে। স্ট্রোকের সূত্রগুলো এখানে গোলক আমরা কল্পনা করে নেব। ঠিক আছে, আমাদের মানে ইন্টার লেভেলে এরকম কিছু দরকার নাই, মানে এরকম বড় কোনো কিছু দেয় নাই। ঠিক আছে, আমরা মনে রাখবো স্ট্রোকসের সূত্র গোলকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি আরও কিছু পড়া থাকবে এটা আমরা উপরে যাই পড়বো, আরও উপরে লেভেলে যাই পড়বো। আপাতত আমরা বুঝে রাখবো এটা গোলকের ক্ষেত্রে প্রযোজ্য স্ট্রোকসের সূত্র।
তারপরে প্রান্তবেগের সূত্র হলো 2r স্কোয়ার ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 পাই। এটা অনেক বড় সূত্র, মানে ওইরকমভাবে কোনো ইউনিভার্সিটিতে মানে ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো ওইরকম এত কঠিন কিছু দেয় না, বুঝছো? মানে সূত্রটাই মনে রাখা অনেক টাফ হয়ে যায়। তো ভাইরা এটা এমনি একটু দেখে রাখবা, যদি দিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে? এটা ভার্সিটি লেভেলের জন্য এরকম ইম্পর্টেন্ট না, তবুও দেখে রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টোকের সূত্র 6 পাই ইটা আর ভি, এটা মনে রাখবা। কিন্তু প্রান্তবেগের এই সূত্রটা মনে রাখতে পারো, ঠিক আছে? তারপরে কি পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান কি জিনিস? আচ্ছা ভাইরা, কোনো তরল, এটা একটা তরল, হ্যাঁ, ঠিক আছে? তরল পদার্থের উপরের পৃষ্ঠ, ঠিক আছে? এর উপরে আস্তে করে আমি একটা সুই রেখে দিতাম, হ্যাঁ, আস্তে করে একটা সুই রেখে দিছি, ঠিক আছে? দেখবা সুইটা আস্তে করে রাখছি, সুইটা ডুবে নাই, সুইটা এই পৃষ্ঠটানের কারণে উপরে ভেসে আছে। এই যেই টানের কারণে উপরে ভেসে আছে এটারে আমরা বলি পৃষ্ঠটান, ঠিক আছে? তো পৃষ্ঠটানটা আমরা F/L লিখতে পারি, মানে বল বাই ওই দৈর্ঘ্য, ঠিক আছে? ওই দৈর্ঘ্যের উপরে যেটুক টান অনুভব করে ওইটুকু হলো পৃষ্ঠটান। মানে এইটুক দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য, এই দুই জায়গায় এই দৈর্ঘ্যের উপরে যেটুক টান অনুভব করে এইটুকুই হলো পৃষ্ঠটান, ঠিক আছে? এই কারণে আমরা T=F/A লিখতে পারি, ঠিক আছে? সুইটা রাখছি ভাইরা, হ্যাঁ। তো মানে পানির উপরে একটা টান বল অনুভব করতেছে, মানে দেখো আমি মনে করো এই সুতার উপরে অনেকগুলো সুতা এভাবে টান ধরে রাখছি, হ্যাঁ। এর উপরে মনে করো একটা কিছু রাখছি, হ্যাঁ। দেখো ভাইরা এই মানে সুতা একটু টান বল অনুভব করবে না, হ্যাঁ, সুতা একটু টান কিছু অনুভব করবে না। তো এই সুয়ের কারণে পানি একটা টান বল অনুভব করে, মানে এই রেখা আর এই রেখা বরাবর, হ্যাঁ, মানে সুয়ের এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য বরাবর, এটারে আমরা পৃষ্ঠটান বলি। তো পৃষ্ঠটানটা আমরা F/A লিখতে পারি। এই এলটা হইলো এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য, মানে 2 ছোট এল, মানে L=2 ইন্টু ছোট এল, ঠিক আছে? ছোট এল মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যের যোগফলটা আমরা বড় এল লিখতে পারি, ঠিক আছে? তারপরে আচ্ছা, যদি আমাদের এই পানির উপরে, হ্যাঁ, এটা পানির উপরে আমি যদি একটা কয়েন রাখি, ঠিক আছে? যদি কয়েন রাখি, দেখো এইটুক কয়েন যদিও রাখা যাবে না, আমি অনেক হালকা যদি কিছু রাখি, কয়েন না, মনে করো খুবই পাতলা মানে ধাতুর পাত রাখি, অনেক পাতলা, তখন ওইটা ভাসবে। ওইটা ভাসার কারণে এই মানে এই রেখা বরাবর, মানে যেটুক কয়েনের পরিধি, ওই পরিধি বরাবর একটা টান অনুভব করবে। এই তখন আমাদের এখানে ওই পরিধিটুকু হবে। এই পরিধির সূত্র কি? 2πr, ঠিক আছে? তখন এই এলের জায়গায় 2πr হবে। তো পৃষ্ঠটান আমরা বুঝলাম। পৃষ্ঠটানটা আমরা F/A লিখতে পারি, T=F/A পৃষ্ঠটান, ঠিক আছে? পৃষ্ঠটান W/A লিখতে পারি, ঠিক আছে? W/A লিখতে পারি। তারপরে আমাদের নির্গত শক্তিতে ΔA × T লেখা যায়। তারপরে নির্গত শক্তিটা আমরা এই সূত্রতে লিখতে পারি। এগুলো কেমন ইম্পর্টেন্ট, তবু দেখে রাখো তোমরা, ঠিক আছে? নির্গত শক্তি যেগুলো W=ΔA × T, নির্গত শক্তি W=4π × nr²/r², ঠিক আছে? তো আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে বুঝতে পারবো এখানে পৃষ্ঠটান কী জিনিস, ঠিক আছে? আমরা একটা ম্যাথ দেখবো। পানির উপরিতলে রাখা 3 সেন্টিমিটার দীর্ঘ সুইকে টেনে তুলতে সার্বিক কত বল দরকার? ঠিক আছে, এখানে পৃষ্ঠটান দেওয়া আছে 72 × 10⁻³ Nm²। তো আমাদের কি পানির উপরে সুই রাখা আছে, ঠিক আছে? এই যে পানির পৃষ্ঠ সুই রাখা আছে, হ্যাঁ, সুই রাখা আছে। তো দেখো ভাইরা, এখানে সুয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো আমাদের 3 সেন্টিমিটার এই পাশে, 3 সেন্টিমিটার এই পাশে, তাহলে 6 সেন্টিমিটার হয়ে যায়, ঠিক না? তো আমাদের সূত্র কি? T=F/L। এই এলটা কি? এলটা হলো 2 ছোট এল, মানে 3 সেন্টিমিটার, মানে দুইবার, মানে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, ঠিক আছে? তো 2 × L, ঠিক আছে? তো তারপরে আমাদের এফ কি? এখানে বল কত দেওয়া, আমাদের বলটাই তো বের করতে হবে। তুলতে কত বল দরকার হবে, এই বলটাই তো বের করতে হবে। তো আমাদের টি এর মান কত? টি এর মান কত দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে এখানে 72 × 10⁻³
3, হ্যাঁ। আর তারপরে আমাদের f/12 মানে কি 6, এদের মান যেহেতু 3, তো এই দেখো এদের মান 3 দেওয়া আছে। তো তারপরে আমরা এটা ক্যালকুলেশন করলে এফ এর মান পাবো। এফ এর মান বের হয় 4.32 ইন্টু 10⁻³ নিউটন। ঠিক আছে ভাইরা, 4.32 ইন্টু 10⁻³ নিউটন। তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, তারপরে কি আমরা একটা থিওরিটিক্যাল কিছুকে দেখি, এমসিকিউ। নিচের কোনটি সঠিক নয়? দেখো, পৃষ্ঠ টানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। অবশ্যই পৃষ্ঠ টানের ক্ষেত্রে বৃষ্টির পানির ফোঁটা গোলাকার হয়। দেখো এরা আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, হ্যাঁ, এটা মেঘ থেকে যখন পড়ে বৃষ্টি, তখন মেঘে মানে পানির মানে আয়তনটা অনেক বড় হয়। হ্যাঁ, পানির আয়তনটা অনেক বড় হয়। এটা বরফ আকৃতির থাকে তখন আস্তে আস্তে এটা নিচে পড়তে থাকে। এই নিচে পড়তে পড়তে এই মানে আয়তন কমে যায়। ঠিক আছে, বাতাসের কারণে অনেক কারণে ওই আয়তন ছোট হয়ে যায়। তো এটা অন্যরকম মানে অনেক বড় আয়তনে থাকে, তো ওইটা অনেকগুলো ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো এটা বরফটা যখন গলে ছোট ছোট ফোঁটার সৃষ্টি হয়। ঠিক আছে, তো ওই পানির ভিতরে তো মনে করো মানে পানির প্রতিটা কণার মানে আকর্ষণের কারণে ওটা গোল হয়ে যায় বৃষ্টির ফোঁটাটা, বুঝছো? তো এই কারণে বৃষ্টির ফোঁটাটা গোল হয়ে মাটিতে পড়ে। ঠিক আছে, তারপরে পৃষ্ঠটানের কারণে কৈশিক নলে পানি উপরে ওঠে। অবশ্যই পৃষ্ঠটানের ক্ষেত্রে কৈশিক নলে পানি উপরে ওঠে। মানে কেমনে দেখো, এটা মনে করো পানি, হ্যাঁ, পানি রাখা আছে। ঠিক আছে, আমি যদি এর মধ্যে কৈশিক নল দিই, কাঁচের নল দিই, হ্যাঁ, তো ওই পানিটা এমনি উপরে উঠে যাবে। ঠিক আছে, এমনি উপরে উঠে যাবে, তো এটা হলো পৃষ্ঠটানের কারণে এরকম হয়। ঠিক আছে, পৃষ্ঠটানের কারণে পানি উপরে ওঠে। তারপরে কি পৃষ্ঠটানে পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত হয়। অবশ্যই এটাও ঠিক, পৃষ্ঠটানে পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত হয়। তারপরে পৃষ্ঠটানে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে না, এটা তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে না, এটা তাহলে হবে না। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার। তারপরে কি আমাদের স্পর্শকোণ কি? আচ্ছা ভাইরা, মানে তোমরা যখন টেস্ট টিউবে পানি নিবা, টেস্ট টিউবে যখন পানি দিবা, ঠিক আছে, দেখবা পানি, দেখো এটা মনে করে একটা টেস্ট টিউব, কাচের টেস্ট টিউবে পানি নিছো, হ্যাঁ, পানি নিয়ে দেখবা এই যে এরকম হয়, হ্যাঁ, মানে এই সাইডে এরকম উঠে যায়। ঠিক আছে, তো এইখানে যে কোণটা উৎপন্ন হয় এটা হলো আমাদের কি কোণ? এটা হলো আমাদের স্পর্শকোণ। ঠিক আছে, এটা হলো আমাদের স্পর্শকোণ। তো আমরা যদি পারদ নিই, টেস্ট টিউবে যদি পারদ নিই, তো এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাদের এটা হবে স্পর্শকোণ, এটা হবে আমাদের স্পর্শকোণ। ঠিক আছে, এটা হলো আমাদের স্পর্শকোণ। বুঝছো ভাইরা স্পর্শকোণ কী জিনিস? তো ভাইরা দেখবা পানির ক্ষেত্রে স্পর্শকোণের মান 90 ডিগ্রির চেয়ে কম হয়। 90 ডিগ্রি মানে থিটার থেকে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়। দেখছো, এই দেখো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এই যে এটা হলো আমাদের ওই 0 ডিগ্রি, তো এই 90 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, আর পারদের ক্ষেত্রে কী হবে? পারদের ক্ষেত্রে দেখো 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেল, আমাদের পারদের ক্ষেত্রে কি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, এটা হলো আর পৃষ্ঠটান তো আমরা আগেই বুঝছি, ওটা টি দ্বারা প্রকাশ করা হয়। তো পৃষ্ঠটানের এই সূত্রটা দেখো এরা, r ρg ইন্টু h প্লাস r/3/2 cos θ। এটা যখন আমাদের স্পর্শকোণ দেওয়া থাকবে। ভাইরা শোনো, আমাদের এই ভার্সিটি লেভেলে এত কঠিন কিছু দরকার নেই, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে 1 মার্কের, আমাদের তো এমসিকিউ তো 1 মার্কেরই হয়, তাই না? তো আমাদের এত কঠিন কিছু দরকার নেই ভার্সিটি লেভেলে, কিন্তু তবুও মানে রিস্কের দরকার নাই। রিটেনে যদি দিয়ে দেয়, দিবে না, তবুও যদি দিয়ে দেয়, এই কারণে তোমরা এগুলো দেখে রাখবা। ঠিক আছে, হালকা দেখে রাখবে, এগুলো মুখস্থ রাখবা। এগুলো মান বসালেই অ্যান্সার হয়ে যায়, মানে মান বসালেই মানে সূত্র দিবে, তোমাদের পৃষ্ঠটান বের করতে হবে, সবগুলো মান দিয়ে দিবে, তো খালি মান বসালেই অ্যান্সার হবে। দেখে রাখবা তবুও।
এই কারণে আমি এখানে লিখে দিছি। তারপরে পৃষ্ঠটানের আমাদের আরেকটা সূত্র কি, পৃষ্ঠটানের আলাদা সূত্র হলো যখন আর ও থিটা অনেক ক্ষুদ্র হবে, আর ও থিটার মান যখন মানে অগণ্য বলে আমরা মনে করব, হ্যাঁ, মানে গণ্য করার দরকার নাই, তখন আমরা এই সূত্র ইউজ করব। ঠিক আছে, আর রো জি বাই এইচ, আর রো জি বাই এইচ, বুঝছো ভাইয়া? আর রো জি বাই, আর রো জি এইচ বাই টু, সরি, আর রো জি এইচ বাই টু, আর রো জি এইচ বাই টু। ঠিক আছে, তো আমরা একটা থিওরি দেখি। আচ্ছা, পারদপূর্ণ কাচে কৈশিক নল ডুবালে অভ্যন্তরে পারদ মানে কি হবে? উঠবে, উপরে উঠবে, স্থির থাকবে, নিচে নামবে, উঠানামা করবে। এটা কেমনে কি দেখো, এটা মনে করো একটা পাত্র, হ্যাঁ, এটা পারদ দিয়ে ভরা। ঠিক আছে, পারদ দিয়ে ভরা, পারদ দিয়ে আটকানো। ঠিক আছে, মানে কী বলছে, পারদপূর্ণ কাচে কৈশিক নল ডুবালে নলের অভ্যন্তরে কী হবে? পারদ উপরে উঠবে, স্থির থাকবে, নিচে নামবে, না ওঠানামা করবে? পারদের ক্ষেত্রে কী হবে? পারদের ক্ষেত্রে হবে হলো ভাইয়ারা, দেখো এটা পারদপূর্ণ একটা পাত্র, হ্যাঁ, তো এখানে একটা কৈশিক নল আমি ডুবাইলাম। ঠিক আছে, কৈশিক নল আমি ডুবাইলাম, তো কী হবে? এটা উপরে উঠবে না নিচে নামবে? এটা নিচে নেমে যাবে। ঠিক আছে, এটা নিচে নামবে, বুঝছো? এটা নিচে নেমে যাবে, বুঝছো? যদি পানির কথা বলা হতো তখন পানির ক্ষেত্রে এটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের নিচে নামবে। ঠিক আছে ভাইরা, তো ভাইরা আমাদের আজকে শেষ এই চ্যাপ্টার। সহজ না ভাইরা, চ্যাপ্টারে বেশি কিছু নাই। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে লেকচারটা আরেকবার দেখবা, তাহলে বুঝতে পারবা। তো ভাইরা আসি, শেষ তাহলে আজকে।